হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি এবং দাখিল এবং নবম দশম ক্লাসের শিক্ষার্থী বা পরীক্ষার্থী আছো, আজকের টপিকটি তোমাদের জন্য। আজকে আমরা গ্যাপ ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লোজ সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস সম্পর্কে আলোচনা করব। কিছু ক্লু দেওয়া থাকবে, ওই শব্দগুলো দিয়ে তোমরা শূন্যস্থান পূরণ করবে। তার পূর্বে সবাইকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান থাকবে পরবর্তী আপডেট পেতে। আমরা আজকে আলোচনা করব ঢাকা বোর্ড 2025 সম্পর্কে। আই এম ফন্ড ড্যাশ অ্যাংলিং। কি বলছে? আই এম ফন্ড ড্যাশ অ্যাংলিং। আই এম ফন্ড অফ অ্যাংলিং। ফন্ডের সাথে আমরা জানি কি বসে? অফ বসে। ফন্ড অফ। আই এম ফন্ড অফ অ্যাংলিং, অর্থাৎ আমি বড়শি দিয়ে মাছ ধরা পছন্দ করি। অ্যাংলিং শব্দের অর্থ কি? বড়শি দিয়ে মাছ ধরা। হোয়েন এভার আই গেট টাইম, যখনই আমি সময় পাই, I go dash angling. I go out angling. আমি যখনই সময় পাই তখন কি মাছ ধরার জন্য, বড়শি দিয়ে মাছ ধরার জন্য বের হয়ে যাই। On last Friday, গত শুক্রবার দিন, I went to a big lake near my village. গত শুক্রবার দিন আমি আমার গ্রামের কাছে একটা বড় লেকের মধ্যে মাছ ধরতে গিয়েছিলাম। লেক শব্দের অর্থ হচ্ছে কি? হ্রদ। কোথায় গিয়েছিলাম? হ্রদে বা লেকে। আমার গ্রামের কাছে একটা খাল আছে, হ্রদ আছে। খাল অর্থে ব্যবহৃত হয়। এক্ষেত্রে আমরা ক্যানেল, যেটা আমরা ক্যানেল বলি, এরকম তা গ্রামের কাছাকাছি একটা লেকে মাছ ধরতে গিয়েছিলাম গত শুক্রবার দিন। আই টুক ড্যাশ অ্যাংলিং। এক্ষেত্রে শব্দ করে দেওয়া আছে আই টুক, আমি নিয়েছিলাম। আমি নিয়েছিলাম কি? যেহেতু অ্যাংলিং এ দিয়ে শুরু, আমরা ব্যবহার করবো কি? এন অ্যাংলিং। আমি নিয়েছিলাম একটি অ্যাংলিং রড, অর্থাৎ একটি বড়শির লাঠি, অর্থাৎ বড়শি বাঁধানো একটা যে জিংলার মতো বা যে কাঠি বা লাঠি থাকে, এটার মাথায় আমরা বড়শি বাঁধি, ওই অ্যাংলিং রড, অর্থাৎ বড়শি বাঁধাই করে একটা রড বা একটা লাঠি। বেট। বেট অর্থ হচ্ছে টোপ, অর্থাৎ অন কাইন্ড অফ কি? ফুড, যেটা খাবার, যেটা বেট। খাবার নিয়েছিলাম। অ্যান আমব্রেলা, এবং একটা আমব্রেলা নিয়েছিলাম। যেহেতু আমব্রেলা ইউ দিয়ে শুরু, অ্যান আমব্রেলা। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 9টা শব্দ দেওয়া আছে, কিন্তু এক্ষেত্রে তোমরা একাধিক শব্দ কি করতে পারবা? এক শব্দে একাধিকভাবে ব্যবহার করতে পারবা। প্রয়োজন এস বা ইএস বা আইএনজি এগুলো চেঞ্জ করতে হবে, এগুলো তোমরা অবশ্যই অবগত আছো। লাইট রিফ্রেশমেন্ট, এবং হালকা বিনোদনের জন্য, হালকা সতেজতার জন্য কিছু নিয়েছিলাম। এক্ষেত্রে রিফ্রেশ আছে, রিফ্রেশমেন্ট। রিফ্রেশ, আর ই এফ আর ই এস এস, রিফ্রেশমেন্ট। রিফ্রেশমেন্ট অ্যান্ড সাম আদার নেসেসারি থিংস, এবং অন্যান্য প্রয়োজনীয় কিছু জিনিস নিয়েছিলাম ফর অ্যাংলিং, মাছ শিকার করার জন্য। আই ওয়েন্ট দেয়ার ইন দ্য মর্নিং অ্যান্ড স্পেন্ড দ্য হোল ডে। আমি সকালে সেখানে গিয়েছিলাম, সারাটা দিন কাটিয়েছিলাম। আই থ্রিউ দ্য হুক উইথ বেট এট অ্যাবাউট 8 AM। কি বলছে? আই থ্রিউ দ্য হুক, আমি হুক অর্থাৎ বড়শি, হুক শব্দ হচ্ছে বড়শি, আমি বড়শিটা নিক্ষেপ করেছিলাম। উইথ বেট, টুপ সহ, অর্থাৎ খাবার সহ, বড়শির মধ্যে খাবার গেঁথে যে টুপ, মাছের জন্য টুপ দেয়, ওই টুপ সহ আমি নিক্ষেপ করেছিলাম অ্যাবাউট 8 AM, প্রায় সকাল 8টায়। ড্যাশ দ্য লেক, লেকের মধ্যে, ইনটু দ্য লেক। কি লিখ ব্যবহার করবো? ইনটু দ্য লেক। কোথায়? লেকের মধ্যে, অর্থাৎ লেকের মধ্যে আমি সকাল 8টায়, প্রায় সকাল 8টায় বসে ফেলেছিলাম। বাট, কিন্তু নো ফিশ টুক দ্য বেট, কিন্তু কোনো মাছই কি করে নাই? ওই বড়শির যে খাবারটা, টুপটা, এটা কি করে না? গিলে নাই বা খায় নাই। আই গট এ লিটল ডিসঅ্যাপয়েন্টেড, আমি অল্প কি হয়েছিলাম? হতাশ হয়ে গিয়েছিলাম। আমি সামান্য হতাশ হয়ে গেছিলাম। হোয়েন আই ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য প্লেস, যখন আমি ওই স্থানটা ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম, প্রায় ত্যাগ করতে যাচ্ছিলাম, এ বিগ ফিশ ডেবোর্ড, একটা বড় মাছ। ডেবোর্ড মানে হচ্ছে গলৎকরণ, অর্থাৎ গিলা, অর্থাৎ খাওয়া, যেটা আমরা বলি। এ বিগ ফিশ ডেবোর্ড কি ব্যবহার করবো এখানে আমরা? ডেবোর্ড দা বেট, দা আছে, দা বেট। কি বলছে? দা এ বিগ ফিশ, একটা বড় মাছ ডেবোর্ড গিলেছিল দা বেট। দা বেট মানে অর্থ হচ্ছে ওই খাবারটি, অর্থাৎ ওই টুপটি। যেহেতু নির্দিষ্ট করে বেট আগে একাধিকবার আমরা ব্যবহার করছি, এখানে নির্দিষ্ট হয়ে গেছে, এখানে দা ব্যবহার করছি, দা বেট। I felt spirited
and left hook loose for some times. I felt spirited, অর্থাৎ আমি উত্তেজিত হয়ে গেছিলাম, আমি আনন্দ অনুভব করতেছিলাম। and left the hook loose, এবং যে হুক বা বড়শিটা কি করছিলাম, লুজ দিতেছিলাম যাতে মাছে টাইনা টাইনা নিয়ে যেতে পারে বা গিলতে পারে। ফর সাম টাইম, কিছু সময়ের জন্য আমি বড়শিটাকে লুজ দিয়েছিলাম। and then I pulled it dash, I pulled it on, এবং আমি টেনে উপরে, কতক্ষণ পরে আমি কি টেনে উপরে তুলেছিলাম, অর্থাৎ বড়শি টানা শুরু করছি বা টান দিয়ে যে বড়শি যে লাঠি এটা দিয়ে আমরা কি করছি, মাছটা আমি কি করছিলাম, টানে তুলেছিলাম। ইট ওয়াজ সাচ এ বিগ ফিশ দ্যাট, এটা এরকম একটা বড় মাছ ছিল যে আদার ড্যাশ গ্যাদার্ড অ্যারাউন্ড দ্য ফিশ, অর্থাৎ মাছের চারপাশে অন্যান্য যেই মাছ ধরার লোক ছিল বা জেলে ছিল বা আমার মতো যারা মাছ শিকারী ছিল তারা কি করছিল, চারদিকে ঘেরাও করেছিল, ভিড় করেছিল। অ্যাঞ্জেলার্স, এ বিগ ফিশ দ্যাট আদার অ্যাঙ্গেলার্স গ্যাদার্ড অ্যারাউন্ড দ্য ফিশ, মাছের চারপাশে ভিড় করেছিল, চারদিকে ভিড় করেছিল। ড্যাশ আই অ্যাঙ্গেলড অ্যানাদার 3 fishes and returned home with a happy mood. ড্যাশ আই অ্যাঙ্গেলড অ্যানাদার 3 fish, আমি অন্য 3টা মাছও ধরেছিলাম, বড় মাছ ধরেছিলাম। and returned home, আমি বাড়ি ফিরেছিলাম উইথ এ হ্যাপি মুড। এক্ষেত্রে আর বাকি আছে কি ফরচুনেটলি, সৌভাগ্যক্রমে। ফরচুনেটলি, সৌভাগ্যক্রমে। আই অ্যাঙ্গেলড অ্যানাদার 3 fishes, আমি আরো 3টা মাছ শিকার করেছিলাম বা বড়শি দিয়ে ধরেছিলাম। and returned home with a happy mood, আমি খুশি মনে বাড়ি ফিরে এসেছিলাম। প্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি এবং দাখিল ক্লাসের শিক্ষার্থী বা পরীক্ষার্থী যারা আছে তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লু সম্পর্কে, অর্থাৎ শূন্য স্থান থাকবে, এর মধ্যে শব্দ দেওয়া থাকবে না, ক্লু দেওয়া থাকবে না, উইদাউট ক্লুস, এগুলা সম্পর্কে আলোচনা করব। এটা তোমার ঢাকা বোর্ড 2025-এ আসছে, অর্থাৎ আমরা ঢাকা বোর্ড 2025-এ যে আইটেমগুলো আছে এগুলা সলিউশন করতেছি। তোমরা যারা এসএসসি এবং 9-10 ক্লাসের শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। চলো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। তারপরে সবাইকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান থাকবে পরবর্তী আপডেট পেতে। ট্রিজ শব্দের অর্থ হচ্ছে আমরা জানি কি গাছপালা। ট্রিজ বেয়ার এ গ্রেট ড্যাশ অন দ্য ক্লাইমেট, ট্রিজ বেয়ার গাছপালা বহন করে, এ গ্রেট একটা বিশাল কি ড্যাশ অন দ্য ক্লাইমেট শব্দের অর্থ আমরা জানি কি জলবায়ু। গাছপালা জলবায়ুর উপর একটা বিশাল ভূমিকা পালন করে, একটা বিশাল প্রভাব বহন করে। ট্রিজ বেয়ার এ গ্রেট ইম্প্যাক্ট, গাছপালা বহন করে এ গ্রেট ইম্প্যাক্ট, একটা বিশাল প্রভাব। ইম্প্যাক্ট ইম্প্যাক্ট, তোমরা ইনফ্লুয়েন্স ব্যবহার করতে পারবা। ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট, জলবায়ুর উপরে, অর্থাৎ জলবায়ুর উপরে গাছপালা কি বিশাল প্রভাব বিস্তার করে, জলবায়ুকে প্রভাবিত করে। ইফ উই ডেস্ট্রয়, যদি আমরা ধ্বংস করি, কি ধ্বংস করি, ট্রিজ, যদি আমরা গাছপালা ধ্বংস করি, ড্যাশ র্যান্ডম র্যান্ডম শব্দের অর্থ হচ্ছে বিরামহীনভাবে বা বিচারহীনভাবে। তাই এট র্যান্ডম, যদি আমরা গাছপালা ধ্বংস করি, এট র্যান্ডম শব্দের অর্থ হচ্ছে বিরামহীন ভাবে, একার অর্থে বিরামহীন ভাবে, নির্বিচার ভাবে। ওয়ান ডে, একদিন, দ্য কান্ট্রি, দেশ, আমাদের দেশ, উইল টার্ন, রূপান্তরিত হবে, ড্যাশ এ গ্রেট ডেজার্ট, উইল টার্ন ইনটু, কি হবে এটা, উইল টার্ন ইনটু, রূপান্তরিত হবে, কিসে রূপান্তরিত হবে, ইনটু এ গ্রেট ডেজার্ট, একটা বিশাল মরুভূমিতে। যদি আমরা আমাদের গাছপালা বিরামহীনভাবে কাটতে থাকি, ধ্বংস করতে থাকি, নির্বিচার কাটতে থাকি, একদিন আমাদের দেশ কি হবে, মরুভূমিতে রূপান্তরিত হবে। টার্ন ইনটু, এটা একসাথে আমরা মুখস্থ করে ফেলবো। টার্ন ইনটু, এটার সাথে টার্নের সাথে ইনটু বসে, এ গ্রেট ডেজার্ট। দ্য কান্ট্রি উইল বেয়ার দ্য কনসিকুয়েন্সেস অফ গ্রিন হাউস ড্যাশ, কি বলছে, দ্য কান্ট্রি উইল বেয়ার, দেশ বহন করবে, অর্থাৎ দ্য কান্ট্রি উইল বেয়ার, আমাদের দেশ বহন করবে, দ্য কনসিকুয়েন্সেস, ফলাফল সমূহ, অফ গ্রিন হাউস ইফেক্টের, EFFECT ইফেক্ট, অর্থাৎ আমরা যদি বিরামহীনভাবে গাছ কাটতে থাকি তাহলে আমাদের দেশ মরুভূমিতে
পরিণত হবে। তারপরে কি বলছে, এর ফলাফল বহন করবে কে? আমাদের দেশ, আমাদের মাতৃভূমি। এগেন পুনরায়, দেয়ার উইল বি নো রেন। কি বলছে, মরুভূমিতে পরিণত হবে শুধু তা না, দেয়ার উইল বি নো রেন, দেশে কোনো বৃষ্টিপাত হবে না। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট, এবং এর ফলে দ্য কান্ট্রি উইল ফেস, আমাদের দেশ মুখোমুখি হবে, কি মুখোমুখি হবে? এ গ্রেট ক্রাইসিস, একটা বিরাট সমস্যার, সংকটের। বিকজ, কারণ আওয়ার্স মানে আওয়ার কান্ট্রি, আওয়ার্স ইজ আমাদের, আওয়ার কান্ট্রি ইজ, আওয়ার্স ইজ মানে আমাদের কান্ট্রি, আমাদের দেশ হয় অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, আমাদের দেশ হয় একটা কৃষি প্রধান দেশ। এবং আওয়ার ইকোনমি, এবং আমাদের অর্থনীতি, ইজ ডিপেন্ডেন্ট, আমাদের অর্থনীতি হয় নির্ভরশীল, অন দেশ, এবং আমাদের অর্থনীতি হয় কিসের উপর নির্ভরশীল? আমাদের কৃষি কি বলছে, ঝুঁকির মধ্যে পড়বে, সমস্যার মধ্যে পড়বে, এবং আমাদের অর্থনীতি কি বলছে, কৃষির উপর নির্ভরশীল। অ্যান্ড আওয়ার ইকোনমি ইজ ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার, GRICULTURE, এগ্রিকালচার, অর্থাৎ আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। অ্যাগেন পুনরায়, আওয়ার এগ্রিকালচার ইজ, আমাদের কৃষি হয় ডিপেন্ডেন্ট ড্যাশ রেন, আমাদের কৃষি হয় বৃষ্টির উপর নির্ভরশীল। তো উপর ইংরেজি কি, ডিপেন্ডেন্ট অন, ডিপেন্ডেন্ট যেহেতু আছে ডিপেন্ড বা ডিপেন্ডেন্ট আছে, এই কারণে এর সাথে প্রিপোজিশন অন বসে, এবং আমাদের কৃষি হয় কিসের উপর নির্ভরশীল? বৃষ্টির উপর নির্ভরশীল। সো ট্রিজ প্লে এ ভাইটাল ড্যাশ, সুতরাং গাছপালা পালন করে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, ভাইটাল রোল। কি পালন করে? রোল পালন করে, ভাইটাল রোল। ট্রিজ প্লে এ ভাইটাল রোল, গাছপালা পালন করে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অন আওয়ার ক্লাইমেট, আমাদের জলবায়ুর উপরে। ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং, কি বলছে? ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং, গাছপালা কি করে? মাটিকে কি করে? শক্তিশালী রাখে। কে? গাছপালা। অর্থাৎ গাছপালা তার শিকড় দিয়ে মাটি কি করে আঁকড়ে ধরে রাখে, এইভাবে শক্তিশালী রাখে। ট্রিজ সেভ আস ড্যাশ ফ্লাড, ড্যাশ ফ্লাড, কি বলছে? ট্রিজ সেভ আস, গাছপালা আমাদেরকে রক্ষা করে, ফ্রম ফ্লাড, কিভাবে? বন্যা থেকে, ফ্রম ফ্লাড, গাছপালা আমাদেরকে রক্ষা করে কিভাবে? বন্যা থেকে। কারণ গাছপালা থাকলে কি হয়? পরিমিত বৃষ্টিপাত, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি কোনটাই না, পরিমিত বৃষ্টি হয়, এবং আমাদের ফসলের প্রয়োজনের দরকার যে পানি, তাই আমরা পাই। অতিবৃষ্টি হলে আবার বন্যা হয়, তাই গাছপালা পরিমিত বৃষ্টি হতে সাহায্য করে। ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড অ্যান্ড মেনি আদার ন্যাচারাল ড্যাশ, কি বলছে? গাছপালা আমাদেরকে বন্যা থেকে রক্ষা করে এবং অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে, ন্যাচারাল ডিজাস্টার বা ক্যালামিটিস, CALAMITIES, ক্যালামিটিস বা ডিজাস্টার্স। অর্থাৎ গাছপালা আমাদের কি করে? বন্যা থেকে রক্ষা করে এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে, অর্থাৎ খরা থেকে রক্ষা করে। এভাবে অনেকভাবে আমাদের কি করে? গাছপালা রক্ষা করে। আসসালামু আলাইকুম এভরিবডি, প্রিয় এসএসসি এবং দাখিল ক্লাসের শিক্ষার্থী বা পরীক্ষার্থী যারা আছো, তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম। আজকে আমরা 2025 সালে ঢাকা বোর্ডের টেবল বা ম্যাচিং বলে পরিচিত যে অংশ, এটা সম্পর্কে আলোচনা করব। তার পূর্বে সবাইকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান থাকবে পরবর্তী আপডেট পেতে। আজকে আমরা আলোচনা করব টেবল বা ম্যাচিং। খুবই সহজ একটা টপিকস, তারপরে তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে এটা তোমাদের বুঝতে সহজ হবে আশা করি। আমরা প্রথমে দেখি কি আছে, দা তাজ। দা তাজ মানে দা তাজমহল রিমেইন করছে। ইট মানে তাজমহল রিমেইন করছে। এম্পায়ার শাহজাহান, অর্থাৎ সম্রাট শাহজাহান, অর্থাৎ আমরা জানি তাজমহল কে নির্মাণ করছিল? সম্রাট শাহজাহান। তারপরে এই অংশে দেওয়া আছে ভার্বের অংশ, আর এই অংশে দেওয়া আছে সাবজেক্ট বা প্রোনাউন, এই অংশে ভার্ব, এই অংশে এক্সটেনশন বা অবজেক্ট বা কমপ্লিমেন্ট। বিল্ড শব্দের অর্থ নির্মাণ করেছিল অতীতে। বি হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, বি ভার্ব, আমরা যে কোনটা প্রয়োজনে এই জায়গা থেকে ব্যবহার করতে পারবো। স্ট্যান্ড শব্দের অর্থ হলো অবস্থিত, দাঁড়ানো। ইজ বিল্ড মানে হচ্ছে বি ভার্বের পরে ভার্বের বি3, অর্থাৎ এটা প্যাসিভ মিন করছে। ইট অ্যাজ এ টম ফর হিজ ওয়াইফ, অর্থাৎ তার ওয়াইফের জন্য একটা স্মৃতিস্তম্ভ। অন এ স্ট্রং বেস, একটা শক্ত ভিত্তির উপরে এটা অবস্থিত বা এটা দাঁড়ায় আছে এরকম। এট আগ্রা ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার আগ্রাতে অবস্থিত। মেড অফ হোয়াইট মার্বেল দিয়ে নির্মিত বা তৈরি করা হয়েছে। ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিং, একটা
অন্যতম গুরুত্বপূর্ণ ভবন ইন দা ওয়ার্ল্ড, বিশ্বের, অর্থাৎ বিশ্বের মধ্যে তাজমহল একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিল্ডিং বা ভবন বা স্থাপত্য। আমাদের মূলত এগুলো থেকে 5টা সেন্টেন্স তৈরি করতে হয় ম্যাচিং এর ক্ষেত্রে। আমরা এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, তোমাদের যদি ধারাবাহিকতা কন্টিনিউ তোমরা না করতে পারো, অর্থাৎ সিরিয়ালি না হয়, তাহলেও সমস্যা নাই, কিন্তু অবশ্যই অর্থবোধক সেন্টেন্স হওয়া লাগবে। তবে ধারাবাহিকতা মেনটেন করতে পারলে এটা ভালো বা পড়তে বা দেখতে সুন্দর দেখায়। আমরা যদি বলি দা তাজ, দা তাজ অর্থাৎ দা তাজমহল। দা তাজমহল কি? যদি বলি যে বিশ্বের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সুন্দর ভবন, তো এই ক্ষেত্রে বি থেকে আমরা যদি হয় তাজমহল ছিল, হবে, এই ক্ষেত্রে যদি আমরা বি ভার্ব আছে, তাহলে এম ইজ আর ওয়াজ আর, এই ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে বললেই ভালো, কারণ এটা এখনো সৌন্দর্য, অতীত ছিল, এখন আছে, হয়তো ভবিষ্যতে থাকবে। অতএব দা তাজমহল বা তাজ ইজ, এটা থেকে এটা ব্যবহার করলাম, ইজ ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল বিল্ডিং ইন দা ওয়ার্ল্ড, অর্থাৎ তাজমহল হচ্ছে বিশ্বের সবচেয়ে সুন্দর একটা স্থাপত্য বা একটা বিল্ডিং। 2, আমরা 5টা সেন্টেন্স তৈরি করব। ইট, ইহা, তাহলে যদি বলি ইট স্ট্যান্ড, ইহা অবস্থিত, ইট স্ট্যান্ড, এক্ষেত্রে আমাদের ঘটনা জানতে হবে বা এই সেন্টেন্সের বাংলা মিনিং জানতে হবে। তাহলে যদি বলি ইট স্ট্যান্ড, ইহা দাঁড়ায় আছে বা ইহা অবস্থিত, কোথায় অবস্থিত? একটা আগ্রা ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার আগ্রাতে অবস্থিত। এট আগ্রা ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার আগ্রাতে অবস্থিত। তারপরে যদি বলি ইট ইজ বিল্ট, যদি বলি ইহা নির্মাণ করা হয়, এটা প্যাসিভ। ইট ইজ বিল্ট, ইহা নির্মাণ করা, ইহা মানে তাজমহলের মিন করতেছে। ইট ইজ বিল্ট, ইহা নির্মাণ করা হয় কোথায়? অন এ স্ট্রং বেস, একটা শক্ত ভিত্তির উপরে, অর্থাৎ অনেকগুলো পিলারের উপরে। ইট is built, B-U-I-L-T, built, it is built on a strong base, শক্ত ভিত্তির উপরে। তারপরে হচ্ছে 4 নাম্বার, যদি বলি, তারপরে কি বলা যায়, আমরা ব্যবহার করে ফেলছি কি, এটা ব্যবহার করছি, এটা ব্যবহার করছি, এটা ব্যবহার করছি। আমরা ইচ্ছা করলে একাধিকবার ব্যবহার করতে পারবো। 1, 2, 3, 4 ভার্বের অংশের মধ্যে 4টা অপশন দেওয়া আছে, অর্থাৎ আমরা 5টা করবো, অর্থাৎ যে কোনো একটা 2 বার ব্যবহার করা লাগবে। তাইলে আমরা যদি বলি ইট ইজ মেড, ইহা নির্মাণ করা হয়, অফ হোয়াইট মার্বেল, সাদা পাথর দিয়ে, অর্থাৎ তোমরা দেখবে কোনটা মিলে। আমরা ইট ব্যবহার করবো আরেকবার, অর্থাৎ নাউনের পরিবর্তে আমরা বারবার প্রোনাউন ব্যবহার করবো। ইট, এটা থেকে বি ভার্ব থেকে ব্যবহার করবো ইজ, ইট ইজ মেড, অর্থাৎ প্যাসিভ, যেহেতু এরা নিজে না তৈরি হয় নাই, কারো দ্বারা হয়েছে, অর্থাৎ সমাজ সাজানোর দ্বারা হয়েছে, এই কারণে আমরা ব্যবহার করবো ইট ইজ মেড, ইহা তৈরি করা হয় অফ হোয়াইট মার্বেলস, অর্থাৎ সাদা পাথর দ্বারা ইহা নির্মাণ করা হয়েছিল। তারপরে যদি দেখি, আমরা অলরেডি এটা 2 বার ব্যবহার করে বলছি, তাহলে সম্রাট শাহজাহান, এম্পায়ার শাহজাহান বিল্ড, সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন। 5, এম্পায়ার শাহজাহান, সম্রাট শাহজাহান বিল্ড, সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন ইট, ইহা নির্মাণ করেছিলেন as a tomb for his wife, অর্থাৎ সম্রাট শাহজাহান এটা নির্মাণ করেছিলেন তার ওয়াইফের স্মৃতি স্বরূপ, ভালোবাসার নিদর্শন স্বরূপ। ওকে ডিয়ার লার্নার্স, পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিবডি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ঢাকা বোর্ড 2025-এর রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ 2025 সালে ঢাকা বোর্ডে রাইট ফর্ম অফ ভার্ব অংশে এটা আসছে। তোমরা যারা
এসএসসি এবং দাখিল ক্লাসের শিক্ষার্থী বা পরীক্ষার্থী, আজকের টপিকটি তোমাদের জন্য। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি। তার পূর্বে সবাইকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান থাকবে পরবর্তী আপডেট পেতে। ডেলিভার শব্দের অর্থ হচ্ছে সরবরাহ করা। অ্যাডভাইস শব্দের অর্থ হচ্ছে পরামর্শ দেওয়া, উপদেশ দেওয়া। তারপর আছে ডেকোরেটেড শব্দের অর্থ হচ্ছে সজ্জিত, সাজানো হয়েছে এমন। টেক শব্দের অর্থ নেওয়া বা লওয়া। বিগিন শব্দের অর্থ হচ্ছে শুরু করা, কোনো কিছু শুরু করা। স্টার্ট শব্দের অর্থ সেম, শুরু করা। প্রিসাইড শব্দের অর্থ হচ্ছে সভাপতিত্ব করা, নেতৃত্ব দেওয়া। কাম শব্দের অর্থ হচ্ছে আশা। বি ভার্ব, এম মেজার, ওয়াজ ওয়ার। তারপর রিড শব্দের অর্থ হচ্ছে পড়া। এক্ষেত্রে আমরা প্রয়োজনীয় শব্দ চেঞ্জ করে শূন্যস্থানে ব্যবহার করবো, এটা তোমরা নিশ্চয়ই অবগত আছো। দেখি আমাদের প্যাসেজে কি আছে। আওয়ার ন্যাশনাল প্রাইজ গিভিং সেরেমনি, আমাদের জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ড্যাশ অফ ইয়েস্টারডে, গতকালকে আমাদের জাতীয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান ড্যাশ হয়েছিল, অর্থাৎ অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠিত হওয়া অর্থ হচ্ছে অফ আছে, এক্ষেত্রে আমরা কাম ব্যবহার করবো। কাম যেহেতু ইয়েস্টারডে দেওয়া আছে পাস্ট টেন্স, এই কারণে কামের পরিবর্তে আমরা লিখবো পাস্ট টেন্সে ক্যাম অফ। আওয়ার ন্যাশনাল প্রাইজ গিভিং সেরেমনি ক্যাম অফ ইয়েস্টারডে, আমাদের জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকালকে অনুষ্ঠিত হয়েছিল। উই ড্যাশ আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি, আমরা আমাদের স্কুল ক্যাম্পাসকে সুন্দরভাবে ড্যাশ করেছিলাম, সুন্দরভাবে সাজিয়েছিলাম। যেহেতু এটা ইয়েস্টারডে দেওয়া আছে, এগুলো মূলত অতীতের ঘটনা, পাস্ট টেন্স। তোমরা অবশ্যই সম্পূর্ণ প্যাসেজ সলভ করার আগে পড়ে নিবে। যেহেতু পাস্ট টেন্সে আছে, আমরা কি ব্যবহার করবো? ডেকোরেটেড, DECO, ডেকো, আর TED, ডেকোরেটেড। পাস্ট টেন্স, উই ডেকোরেটেড আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি, আমরা সুন্দরভাবে আমাদের স্কুল ক্যাম্পাসকে, প্রাঙ্গণকে কি করেছিলাম? সাজিয়েছিলাম। অর্থাৎ পাস্ট টেন্স, অতীতের ঘটনা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো। দ্য সেরেমনি ড্যাশ এট 3 PM, দ্য সেরেমনি অর্থাৎ অনুষ্ঠানটি বিকেল 3টায় ড্যাশ হয়েছিল, অর্থাৎ বিকেল 3টায় শুরু হয়েছিল। শুরু হয়নি যে কি স্টার্টেড, যেহেতু পাস্ট টেন্স আমরা ইডিল দিব, স্টার্টেড। দ্য সেরেমনি স্টার্টেড এট 3 PM, অনুষ্ঠানটি, আমাদের যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, এটা বিকেল 3টায় শুরু হয়েছিল। আওয়ার হেডমাস্টার, আমাদের প্রধান শিক্ষক ড্যাশ ওভার দ্য ফাংশন, অনুষ্ঠানে আমাদের প্রধান শিক্ষক ড্যাশ করেছিলেন, আমাদের প্রধান শিক্ষক সভাপতিত্ব করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। এক্ষেত্রে প্রিসাইড যেহেতু দিয়েছিলেন, অতীত, প্রিসাইডের সাথে ইডি, প্রিসাইডেড। আওয়ার হেডমাস্টার প্রিসাইডেড ওভার দ্য ফাংশন, অর্থাৎ উক্ত অনুষ্ঠানে আমাদের প্রধান শিক্ষক সভাপতিত্ব করেন। অ্যান্ড দ্য এডুকেশন মিনিস্টার, এবং শিক্ষামন্ত্রী ড্যাশ দ্য চিফ গেস্ট, এবং শিক্ষামন্ত্রী ছিলেন প্রধান অতিথি ছিলেন। এক্ষেত্রে ছিলেন বা হয়, এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? এম ইজার, অর্থাৎ বি দেওয়া আছে এখানে, আমরা প্রয়োজনীয় শব্দ ব্যবহার করবো। তো বি ভার্ব মানে এম ইজার, ওয়াজ ওয়ার। এক্ষেত্রে যেহেতু অতীতে, আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করবো। ওয়াজ ওয়ার যেহেতু এডুকেশন মিনিস্টার, শিক্ষামন্ত্রী একজন, এক্ষেত্রে ব্যবহার করবো ওয়াজ ওয়ার থেকে শুধু ওয়াজ, কারণ এটা হচ্ছে সিঙ্গুলার। বলছে অ্যান্ড দ্য এডুকেশন মিনিস্টার ওয়াজ দ্য চিফ গেস্ট, এবং শিক্ষামন্ত্রী ছিলেন প্রধান অতিথি। দ্য ফাংশন ড্যাশ উইথ দ্য রিসাইটেশন ফ্রম হোলি কোরআন, অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছিল। তো এক্ষেত্রে শুরু করা কি? বিগিন যেহেতু আছে, বিগান পাস্ট ফর্মে লেখা লাগবে। BEGI এর পরিবর্তে দিব, বিগান। তোমাদের অবশ্য ভার্বের রূপ জানা লাগবে, যেহেতু রাইট ফর্ম ভার্বের সঠিক রূপ। দ্য ফাংশন বিগান উইথ দ্য রিসাইটেশন অফ হোলি কোরআন, অর্থাৎ পবিত্র কোরআনের মাধ্যমে অনুষ্ঠানটি কি শুরু হয়েছিল। আশা করি বুঝতে পারতেছো তোমরা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তারপরে কি আছে? ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার, কি বলছে? আমাদের একজন কি সিনিয়র শিক্ষক, বয়োজ্যেষ্ঠ শিক্ষক, অর্থাৎ যাদের অভিজ্ঞতা বেশি। ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার্স, আমাদের একজন
বয়োজ্যেষ্ঠ শিক্ষক সিনিয়র শিক্ষক ড্যাশ আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। আমাদের একজন সিনিয়র শিক্ষক কি করছিল, বার্ষিক যে ক্রীড়ার প্রতিবেদন এটার যে ফলাফল এটা কি করছিল, ঘোষণা করেছিল। এক্ষেত্রে কোনো কিছু পড়ে শোনানো বা ঘোষণা করার অর্থে কি আছে না, রিড আছে। একটা রিড রেড পাস্ট টেন্সে যেহেতু আমরা রেড ব্যবহার করবো, অর্থাৎ স্পেলিং সেম, জাস্ট উচ্চারণে ভিন্নতা আসবে। রিড রেড রেড। তাহলে কি বলছে, অন অফ আওয়ার সিনিয়র টিচার্স, আমাদের একজন সিনিয়র শিক্ষক রিড রেড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, অর্থাৎ কোনো কিছু পড়ে শোনানো হচ্ছে রেড আউট বা রিড আউট। দ্য অনারেবল চিফ গেস্ট ড্যাশ এ ব্রিফ এনকারেজিং স্পিচ। কি বলছে, দ্য অনারেবল চিফ গেস্ট, আমাদের যে সম্মানিত প্রধান অতিথি, ড্যাশ এ ব্রিফ এনকারেজিং স্পিচ। এক্ষেত্রে আমাদের প্রধান অতিথি কি করেছিলেন, সরবরাহ করেছিলেন, দিয়েছিলেন। কি দিয়েছিলেন, কোনো কিছু দেওয়া, বক্তৃতা দেওয়ার অর্থে ডেলিভার, ডেলিভার সাথে ইডি দিব আমরা, পাস্ট টেন্স, ডেলিভার্ড। দ্য অনারেবল চিফ গেস্ট ডেলিভার্ড, কি হচ্ছে, আমাদের সম্মানিত প্রধান অতিথি ডেলিভার্ড, সরবরাহ করেছিলেন এ ব্রিফ এনকারেজিং স্পিচ, একটা উৎসাহমূলক বক্তব্য। ড্যাশ আস টু বি রেগুলার, অর্থাৎ আমাদেরকে নিয়মিত হওয়ার জন্য উপদেশ দেয়া। এক্ষেত্রে আমরা কি করব, একটা বার ব্যবহার করে ফেলছি, যেহেতু এটা সিম্পল সেন্টেন্স, আমরা ব্যবহার করবো কি, অ্যাডভাইজের সাথে আইএনজি, অ্যাডভাইজিং, অ্যাডভাইজিং, SING, অ্যাডভাইজিং, অ্যাডভাইজিং আস, আমাদেরকে টু বি রেগুলার ইন স্টাডিজ, অর্থাৎ পড়াশোনায় মনোযোগী হতে, অ্যান্ড ড্যাশ পার্ট অ্যান্ড ইন মুভমেন্ট এগেনস্ট ইলিটারেসি, এবং নিরক্ষরতার বিরুদ্ধে সংগ্রামে অংশগ্রহণ করতে। তা আমরা জানি কি, টেক পার্ট ইন, অংশগ্রহণ করা, সহজ বিষয়। এক্ষেত্রে আমরা কোথায় আছে, এই যে টেক পার্ট ইন মুভমেন্ট এগেনস্ট ইলিটারেসি, এবং তিনি আমাদের কি করেছিলেন, যে নিরক্ষরতার বিরুদ্ধে যে সংগ্রাম আছে, আন্দোলন আছে, এটাতে যাতে আমরা অংশগ্রহণ করি। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে প্রিয় শিক্ষার্থী, নো মোর টুডে, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিবডি। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম। আজকে আমরা, তোমরা যারা এসএসসি এবং দাখিল ক্লাসের শিক্ষার্থী এবং নবম দশম ক্লাসের শিক্ষার্থী, আজকের টপিকটি তোমাদের জন্য। আজকে আমরা টেক কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব ঢাকা বোর্ড 2025 সম্পর্কে, যেটা রিসেন্টলি হয়েছে। প্রথমে আমরা দেখে নিই কি সেন্টেন্স আছে, তার পূর্বে সবাইকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান থাকবে পরবর্তী আপডেট পেতে। এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ এ বেটার লাইফ, অর্থাৎ এভরিবডি ওয়ান্টস, প্রত্যেকেই চায়, টু হ্যাভ এ বেটার লাইফ, একটা সুন্দর জীবন যাপন করতে, অর্থাৎ প্রত্যেকে সুন্দরভাবে জীবন যাপন করতে চায়, সুন্দর একটা জীবন চায়। এক্ষেত্রে আমরা দেখব সেন্টেন্সটাতে মূলত ভার্ব কি। এখানে ভার্বের অপশন হচ্ছে ওয়ান্টস টু হ্যাভ, অর্থাৎ ওয়ান্টস হচ্ছে মূল ভার্ব, ওয়ান্টস এর সাথে টু বসার পরে হ্যাভ দিছে। এক্ষেত্রে মূল ভার্ব হচ্ছে ওয়ান্টস। এক্ষেত্রে আমরা কি করব, এখানে কোনো অক্সিলারি ভার্ব বা মোডাল নাই, অক্সিলারি ভার্ব বা মোডাল নাই। যেহেতু অক্সিলারি ভার্ব বা মোডাল নাই, ওয়ান্ট হচ্ছে মূল ভার্ব, এরপরে টু দিছে, টু দিয়ে হ্যাভ ব্যবহার করছে, অর্থাৎ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা ইনফিনিটিভ হয়ে গেছে। তাই মূল ভার্ব হচ্ছে ওয়ান্ট, ওয়ান্টের সাথে এস আছে, ওয়ান্টস। যেহেতু এভরিবডি থাকলে সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, অর্থাৎ ভার্বের সাথে এস থাকে বা কোনো সিঙ্গুলার ভার্ব যেগুলো আছে ওইগুলা বসে। এক্ষেত্রে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, আমরা কি করব, প্রথমে ডু লিখব, ডু। এক্ষেত্রে এই সেন্টেন্সটা বা এই যে স্টেটমেন্ট দেওয়া আছে, এটা আমরা দেখবো অ্যাফার্মেটিভ না নেগেটিভ। আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাফার্মেটিভ, প্রত্যেকে একটা সুন্দর জীবন যাপন করতে চায়, একটা উপযুক্ত ভালো জীবন চাই। যেহেতু অ্যাফার্মেটিভ, আমরা ব্যবহার করব কি, এক্ষেত্রে আমরা যেহেতু ভার্বের সাথে এস বা ইএস আছে, এক্ষেত্রে নিয়মে হচ্ছে ইএস দেওয়া লাগে, এরপরে হচ্ছে যেহেতু অ্যাফার্মেটিভ, আমরা দিব নট, ডাজন্ট, কি দিব, নট দিব, ডাজন্ট। এক্ষেত্রে যখন তুমি এভরিবডি ব্যবহার করবা, বা এভরিবডি, সামবডি, সামওয়ান, এভরি টিচার, এভরি ফাদার, এভরি মাদার্স, এরকম কিছু থাকবে, তখন এক্ষেত্রে তোমার দে ব্যবহার করা লাগে। কি ব্যবহার করা লাগে, দে, প্রশ্নবোধক চিহ্ন। ঠিক কোশ্চেন অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দেওয়া লাগবে, না হলে নাম্বার তোমরা পাবা না কাটা। এখন কথা হচ্ছে আমরা দে ব্যবহার করলাম, এটা সবসময় বসে সিঙ্গুলার হিসেবে, কিন্তু অর্থ প্রকাশ প্লুরালের, এই কারণে আমরা ব্যবহার করছি দে।
যেহেতু দে ব্যবহার করছি, দে ব্যবহার করলে কি ভার্বের সাথে এস বাই এস ব্যবহার করা যায় কিনা, যেহেতু এটা থার্ড পারসন প্লুরাল এই কারণে এস বাই এস ব্যবহার করার সুযোগ নাই, অর্থাৎ এস বাই এস দিলে এটা কাটা, তাই আমরা এস বাই এস মুছে দেবো। এটা আমি দিলাম তোমাদের যাতে মনে থাকে, দেওয়ার অর্থ হচ্ছে তোমাদের মনে রাখার সুবিধার্থে, যাতে তোমরা বুঝো যে না এস বাই এস দেওয়া যাবে না, যদিও এখানে আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। এ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক। কি বলছে? এ বেটার লাইফ, একটা সুন্দর জীবন, অপেক্ষিত ভালো জীবন, সেলডম কামস কদাচিৎ আসে, মাঝে মধ্যে আসে, উইদাউট হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রম ছাড়া, অর্থাৎ কঠোর পরিশ্রম ছাড়া মাঝে মাঝে আমরা অপেক্ষিত সুন্দর জীবন যাপন করতে পারি। মাঝে মাঝে করতে পারি মানে তেমন করতে পারি, এটা নেগেটিভ মিন করে। সেলডম নেগেটিভ মিন করে, তোমরা জানো লিটল, ফিউ, সেলডম, হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি জাতীয় শব্দগুলা নেগেটিভ। নেভার, নো, এক্ষেত্রে যেহেতু সেলডম আছে এটা নেগেটিভ অর্থ প্রকাশ করছে। এক্ষেত্রে আমরা প্রথমে কি করব, দেখবো ভার্ব কোনটা। ভার্ব হচ্ছে কাম, কামের সাথে আছে এস, কামস। এক্ষেত্রে আমরা ব্যবহার করবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডু, যেহেতু কামের সাথে এস বাই এস আছে আমরা দিব ইয়েস, ডাজ, ইয়েস ডাজ। তারপরে ব্যবহার করবো আমরা কি, যেহেতু ডাজ ব্যবহার করলাম, কালির প্রবলেম, ডাজ, তারপরে এখানে নেগেটিভ আছে সেলডম, অতএব এখানে আমরা নট ব্যবহার করতে পারবো না। যেহেতু এ বেটার লাইফ, একটা অপেক্ষিত সুন্দর জীবন, একটা সুন্দর জীবন, এই বেটার লাইফের পরিবর্তে ব্যবহার করবো যেহেতু বস্তু, আমরা ব্যবহার করবো ইট, ডাজ ইট, অর্থাৎ এটা সেন্টেন্সটা নেগেটিভ, যে কারণে এস বাই এস, সরি এটা নেগেটিভ, এই কারণে সেলডম থাকার কারণে আমরা ডাজ এর পরে নট ব্যবহার করি নাই। আশা করি তোমরা বুঝতে পারছো। উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস, এর জন্য আমাদের কাজ করতে, এই জন্য কি বেটার লাইফ বুঝাইছি, বেটার লাইফের জন্য। উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস, এর জন্য আমাদের কাজ করতে হয়। এখানে ভার্ব হচ্ছে হ্যাভ টু ওয়ার্ক, হ্যাভ, তারপরে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইনফিনিটিভ, হ্যাভ টু ওয়ার্ক। এক্ষেত্রে আমরা কি করব, উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস, এর জন্য আমাদের কাজ করতে হয়। কি জন্য? মানে অপেক্ষিত সুন্দর জীবনের বুঝাইছে আর কি, যে সুন্দর জীবনের জন্য আমাদের কাজ করতে হয়। এখানে আমরা পাচ্ছি কি, ভার্ব আছে হ্যাভ, অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ নিয়ে যাব, যেহেতু অ্যাফার্মেটিভ আমরা ব্যবহার করব নট, হ্যাভন্ট। যেহেতু সাবজেক্ট আছে উই থাকলে উই, হ্যাভেন্ট উই। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে হচ্ছে বাট মোস্ট অফ আস, কিন্তু আমাদের অধিকাংশই, আমাদের বলতে কারা, মানুষদের, আমাদেরকে, আমরা যারা সুখী সুন্দর জীবন যাপন চাই, ভালো জীবন চাই। বাট মোস্ট অফ আস, কিন্তু আমাদের অধিকাংশই ক্যান হার্ডলি ডু দ্য জব, কিন্তু আমাদের অধিকাংশ কি ক্যান হার্ডলি ডু দ্য জব, কদাচিৎ, হার্ডলি শব্দের অর্থ হচ্ছে কি বলছিলাম, কদাচিৎ, নেগেটিভ অর্থ প্রকাশ করে। বাট কিন্তু মোস্ট অফ আস, আমাদের অধিকাংশই ক্যান হার্ডলি ডু দ্য জব, আমাদের অধিকাংশই কাজ করতে পারে বা কাজ করতে চাই, অর্থাৎ আমরা সুন্দর জীবন চাই, কিন্তু আমাদের মধ্যে অধিকাংশই কি কাজ করতে চায় না। নেগেটিভ দ্বারা, হার্ডলি দ্বারা কি বলছে, কদাচিৎ কাজ করতে চাই, মানে আমরা কাজ করতে চাই না, পরিশ্রম করতে চাই না। আমরা সুন্দর জীবন চাই, কিন্তু আমাদের অধিকাংশই কঠোর পরিশ্রম করতে চাই না। এক্ষেত্রে মোডাল আছে, আমরা ব্যবহার করবো ক্যান। আমরা জানি মোডাল কোনগুলো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, উড টু, ইউজ টু, এগুলো হচ্ছে মোডাল। আর এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্বের অন্তর্ভুক্ত। তোমরা নিশ্চয়ই জানো। আমরা ব্যবহার করলাম ক্যান, যেহেতু এখানে হার্ডলি আছে, অতএব এটা নেগেটিভ হয়ে গেছে। মোস্ট অফ আস, আমাদের অধিকাংশ, অর্থাৎ কারা চাই, আমরা চাই, তাহলে আমরা কি ব্যবহার করবো, ক্যান উই, ক্যান উই। এর উত্তর হচ্ছে ক্যান উই, ক্যান উই। তারপর হচ্ছে অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে, লাইফ ইজ নট, জীবন হয় না, এ বেড অফ রোসেস, জীবন হয় না পুষ্পসজ্জা, অর্থাৎ জীবন কাটা মুক্ত না, অর্থাৎ জীবন কাটা যুক্ত, অর্থাৎ জীবন সংগ্রামে পরিপূর্ণ, সংগ্রামহীন না। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, অক্সিলারি ভার্ব আছে ইজ, আমরা কি করব, ইজ ব্যবহার করব। যেহেতু এখানে নট আছে, আমরা এখানে নট ব্যবহার করতে পারবো না, অর্থাৎ এই স্টেটমেন্টটাই কি নেগেটিভ। এখন কি আছে, লাইফ আছে, প্রথমে লাইফ, জীবন, এক্ষেত্রে আমরা করব ইট, ইজন্ট ইট, লাইফ ইজ নট এ বেড অফ রোসেস, জীবন পুষ্পসজ্জা নয়, ইজন্ট ইট, তাই নয় কি। Okay, dear learners, I hope you have got a clear message from my short discussion. Thanks for watching and listening me. Assalamu alaikum. তোমাদেরকে আমার কাছে স্বাগতম।
তোমরা যারা এসএসসি এবং দাখিল ক্লাসের শিক্ষার্থী বা পরীক্ষার্থী আছো, আজকে টপিকটি তোমাদের জন্য। অর্থাৎ আজকে আমরা ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। এটা মূলত ঢাকা বোর্ড 2025-এ আসছে, অর্থাৎ আমরা কোশ্চেন সলভ করার চেষ্টা করব। চলো কথা না বলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। তার পূর্বে সবাইকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকা অবদান থাকবে পরবর্তী আপডেট পেতে। প্রথমে আমরা দেখে নেব কি প্যাসেজটা আছে, প্রথমে পড়ে নেই। Why didn't you go to school yesterday? said the mother to the girl. অর্থাৎ মা তার মেয়েকে জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা করছে? তুমি গতকালকে কেন স্কুলে যাও নাই? I was ill, the girl replied. তখন মেয়ে কি উত্তর করছে? যে মেয়ে উত্তর করছে যে আমি অসুস্থ ছিলাম। How are you today? The mother asked again. তখন মা কি করছে? পুনরায় তাকে প্রশ্ন করছে যে আজকে তুমি কেমন আছো? Well, said the girl. তখন মেয়ে কি উত্তর করছে যে আজকে আমি ভালো আছি। Don't worry for me. আমার জন্য চিন্তা করো না। এই হচ্ছে আজকের টপিক। এখন আমরা সলভ করব। আমরা জানি সবসময় রিপোর্টিং যে ভার্ব এই অংশটা আগে নিয়ে আসা লাগে। এক্ষেত্রে said the mother to the girl এই অংশটা আগে নিয়ে আসবো। The mother said আছে, যেহেতু said এর পরিবর্তে আমরা জানি কি, অর্থাৎ said এর পরিবর্তন করে এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশ। এটা পরিবর্তন করে কি করা লাগবে? অন্য একটা ভার্ব লেখা লাগবে। এক্ষেত্রে আমরা কি লিখবো? যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, এই কারণে আমরা said এর পরিবর্তে ব্যবহার করবো asked. The mother asked, কাকে জিজ্ঞাসা করছে? The mother asked to the girl. The mother asked the girl. টু লেখার দরকার নেই, asked এর সাথে টু বসে না। The mother asked the girl. মা তার মেয়েকে জিজ্ঞাসা করছে। যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স উত্তরে হ্যাঁ বা না বলা যায় না, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো ডাব্লিউ কোশ্চেন থাকলে ডাব্লিউ কোশ্চেনই রাখবো, এটা পরিবর্তন করবো না। হয় আছে, হয় ঠিক থাকবে। এরপরে আছে ডিড ইউ গো। আমরা প্রথমে পার্সনের পরিবর্তন করবো। যেহেতু ইউ আছে, ইউ দ্বারা কারে মিন করে? অবজেক্ট। অবজেক্ট মানে মেয়ে। এক্ষেত্রে আমরা ব্যবহার করবো শি। হয় শি, শি মানে হচ্ছে গার্ল। হয় শি, তারপর টেন্সের পরিবর্তন করবো। ডিড নট গো। ডিড নট গো, যেহেতু ডিড আছে এটা পাস্ট ইনডিফিনিট। আমরা জানি পাস্ট ইনডিফিনিট থাকলে নারেশন করার সময় পাস্ট ইনডিফিনিট থেকে পাস্ট কন্টিনিউয়াস বাদ দিয়ে পাস্ট পারফেক্টে করতে হয়। পাস্ট পারফেক্টে করতে গেলে আমরা কি ব্যবহার করবো? হ্যাড প্লাস বি3। তাই এক্ষেত্রে ব্যবহার করবো হ্যাড, যেহেতু নেগেটিভ নট। শি হ্যাডন্ট গো আছে, এটা 3 নম্বর হচ্ছে গো ওয়েন্ট গন। আমরা গন লিখবো। এখানে কি আছে? গো আছে। স্ট্রাকচার অনুযায়ী হ্যাড প্লাস বি3, হ্যাড প্লাস বি3। গন টু স্কুল। স্কুল ইয়েস্টারডে। আমরা জানি ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে লেখা লাগে। দ্য প্রিভিয়াস ডে। নিশ্চয়ই তোমরা এবারে জানো। আশা করি সেন্টেন্সটা তোমাদের জন্য ক্লিয়ার হয়ে গেছে একেবারে। I was ill, the girl replied. তখন মেয়েটা কি প্রশ্নের উত্তরে প্রশ্ন রিপ্লাই করছে কি যে আমি I was ill, আমি অসুস্থ ছিলাম। তা আমরা কি করব? সেম আমার ভার্বের অংশটা আগে নিয়ে আসবো। The girl replied. The girl replied, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা ব্যবহার করব that। কমান্ড করতে that ব্যবহার করব। The girl replied that. মনে মনে এখানে কি বলতে স্পিচ, এটা হচ্ছে ভার্বের অংশ। এখানে কমা ইনভার্ট কম আছে মনে মনে। এক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করবো। দ্য গার্ল রিপ্লাইড দ্যাট, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্য গার্ল রিপ্লাইড দ্যাট আই ওয়াজ ইল। তা আমরা লিখবো কি? শি। আয়ের পরিবর্তে আমরা কি লিখবো? শি লিখবো। কারণ হচ্ছে আই হচ্ছে ফার্স্ট পার্সন। যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে এটা সাবজেক্ট মিন করে, অর্থাৎ মেয়েকে মিন করতেছে। এক্ষেত্রে এনে আছে কি? I was ill, past indefinite। আমরা জানি past indefinite থাকলে আমাদের লেখা লাগবে কি? past perfect। তাহলে she perfect এর স্ট্রাকচার থেকে হেড নিলাম, আর was এর 3 নাম্বার হচ্ছে been। she had been ill, সে অসুস্থ ছিল। how are you today? the mother asked again। মেয়ের মা জিজ্ঞাসা করছে। এক্ষেত্রে আমরা কি করবো? ভার্বের অংশ আবার প্রথমে নিয়ে আসবো। the mother asked, এখানে দিয়ে দিস ইন্টারগেটিভ হিসেবে আমরা asked লিখব। the mother asked
দা গার্ল কাকে জিজ্ঞাসা করছে, প্রশ্ন করছে মেয়েকে। দা মাদার আস্ক দা গার্ল অ্যাগেন। অ্যাগেন আছে, আমরা অ্যাগেন লিখবো। অ্যাগেন যেহেতু এটা মূলত ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন হওয়ার কারণে হাউ আছে, হাউ ঠিক থাকবে, হাউই বসবে কম্বাইন্ড করতে হাউ। এখন আমরা পার্সনের পরিবর্তন করবো, ইউ আছে, ইউ দ্বারা কারে মিন করছে, অবজেক্ট গার্লকে মিন করছে, তো আমরা লিখবো শি। হাউ শি, শি মানে জি গার্ল। হাউ শি, এক্ষেত্রে আর আছে প্রেজেন্ট ইনডেফিনিট, আমরা লিখবো পাস্ট ইনডেফিনিট। হাউ শি ওয়াজ, টুডে থাকলে দ্যাট ডে, নৈকট্যসূচক শব্দ দ্যাট ডে, নিশ্চয়ই তোমরা এই ব্যাপারে অবগত আছো, জানো। টুডে থাকলে দ্যাট ডে, আর ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। তারপর কি আছে, ওয়েল সেড দ্য গার্ল, মেয়েটা প্রশ্ন উত্তর করছে, কি উত্তর করছে, বা মেয়েটা বলছে যে আমি আজকে ভালো আছি। এক্ষেত্রে আমরা সেম টু সেম আগে এই অংশটা নিয়ে আসবো। দ্য গার্ল, দ্য গার্ল টোল্ড, অ্যাসার্টিভ সেন্টেন্স, টোল্ড হার মাদার, আমরা সাজিয়ে লিখতেছি। দ্য গার্ল টোল্ড হার মাদার, মেয়েটি তার মাকে বললো, কি বললো, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স ওয়েল মানে আই অ্যাম ওয়েল, এক্ষেত্রে আমরা পূর্ণাঙ্গ সেন্টেন্স লিখব। তো দ্য গার্ল টোল্ড হার মাদার দ্যাট শি ওয়াজ ওয়েল, পূর্ণাঙ্গ সেন্টেন্স আমরা লিখলাম অর্থ অনুযায়ী। ডোন্ট ওয়ারি ফর মি, তখন মেয়েটা আবার কি বললো, যে আমার জন্য চিন্তা করো না, উদ্বিগ্ন হও না। এক্ষেত্রে আমরা লিখবো কি, দা গার্ল, দা গার্ল, যেহেতু এটার ক্ষেত্রে যদি অনুরোধ, রিকোয়েস্ট বা আদেশ নিষেধ কিছুই না বোঝায়, তাই এক্ষেত্রে আমরা ইম্পারেটিভের সময় টোল্ড ব্যবহার করতে হবে। দা গার্ল স্বাভাবিকভাবে বলা, টোল্ড হার মাদার, মেয়েটি তার মাকে বললো, কি বললো, চিন্তা করলে, নিষেধ অর্থে লিখতে পারবো অথবা স্বাভাবিক অর্থে লিখতে পারবো। এক্ষেত্রে ফরবেড অথবা স্বাভাবিক অর্থে নিলে টোল্ড। দা গার্ল টোল্ড হার মাদার, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স আমরা টু ব্যবহার করবো। এক্ষেত্রে যেহেতু নেগেটিভ, দা গার্ল টোল্ড হার মাদার নট টু ওয়ারি, নট ব্যবহার করবো যেহেতু নেগেটিভ। নট টু, টু হচ্ছে কমান্ডেড করতে, নট টু ওয়ারি ফর মি, বলছে মি আমার জন্য, তো আমরা কি যেহেতু সাবজেক্ট মিন করছে আমরা লিখবো হার, ফর হার। দ্য মাদার asked the girl why she had not gone to school the previous day. The girl replied that she had been ill. The mother asked the girl again how she was that day. The girl told her mother that she was well. The girl told her mother not to worry for her. আশা করি তোমরা বুঝতে পারছো। Okay dear learners, no more today. Thanks for listening and watching me. Assalamu alaikum.